মূল যে বিষয়গুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে সেই মূল বা মৌল প্রত্যয়গুলো নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। তো প্রথমে সমাজবিজ্ঞানের মূল আলোচনার বিষয়ের মধ্যে প্রথমে রয়েছে সমাজ। তো এই সমাজের উৎপত্তি সম্পর্কে প্রথমে আমি ধারণা দেব। সমাজের সমাজের ইংরেজি শব্দ কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, অর্থাৎ সমাজ বিজ্ঞান বিষয়টির মূল আলোচনার বিষয় বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ সোসাইটি। এটা ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে। তো এই সোসিয়াস থেকে সোসাইটি শব্দটি এসেছে, যার অর্থ সহযোগিতা। এই সোসাইটি শব্দটির ইংরেজি প্রতিশব্দ বা কোন শব্দ থেকে এসেছে সোসাইটি শব্দটি, এটা তোমরা আগেই ধারণা লাভ করেছো। যাই হোক, তো এরপর আমি সমাজের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, অর্থাৎ কিছু লোক একত্রে বসবাস করলে তাকে আমরা সমাজ বলব। অর্থাৎ কিছু লোক কতিপয় সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করলে তখন তাকে সমাজ বলে। অর্থাৎ সমাজে আমরা যে বসবাস করি অবশ্যই এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য বা স্বার্থ রয়েছে। উদ্দেশ্য ছাড়া মানুষ একতাবদ্ধ হয়ে বা সংঘবদ্ধ হয়ে বসবাস করতো না। কোনো একটা উদ্দেশ্যের কারণেই সংঘবদ্ধ হয়ে মানুষ বসবাস করে। তো এই জন্য কিছু লোক যখন কতিপয় সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে সমাজ বলে। তোমরা সবাই সমাজের সংজ্ঞাটি ভালোভাবে লক্ষ্য করো। এরপর শিক্ষার্থী, আমি সমাজ সম্পর্কে সমাজ বিজ্ঞানীর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে বিভিন্ন সমাজ বিজ্ঞানীর সংজ্ঞা দেওয়া রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো সমাজ বিজ্ঞানীদের সংজ্ঞা পড়ে নিতে পারো। তবে আমি এখানে দুইজন সমাজ বিজ্ঞানীর সংজ্ঞা উল্লেখ করেছি। একটা হচ্ছে সমাজ বিজ্ঞানী জিসবার্ট এবং সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার। তো সমাজ বিজ্ঞানী জিসবার্ট বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ সমাজবিজ্ঞানী জিসবার্ট উনি সমাজ বলতে সামাজিক সম্পর্কের জাল বলে উল্লেখ করেছেন। আর এই সামাজিক সম্পর্কের জাল বলতে এখানে সমাজে মানুষ একা বসবাস করে না। সমাজে বসবাস করতে গেলে মানুষের বিভিন্ন রকম মানুষের সঙ্গে তার সম্পর্ক বা নির্ভরশীলতা থেকে যায়। তো এই সামাজিক সম্পর্ক যে গড়ে ওঠে মানুষের মধ্যে, এই সম্পর্কের সাথে প্রত্যেক মানুষ সম্পর্কযুক্ত। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন, সমাজ অর্থ সহযোগিতা, অর্থাৎ সহযোগিতার মনোভাব না থাকলে সমাজ গড়ে ওঠা সম্ভব নয়। এরপর আমি সমাজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমাজের একটি নিজস্ব সংগঠন ও সংহতি রয়েছে। অর্থাৎ সমাজ একটা বৃহত্তর সংগঠন এবং সমাজের সংহতি বা শান্তি শৃঙ্খলা বিদ্যমান, এটা সমাজের প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, সমাজ একটি বৃহৎ মানব সংগঠন। মানব অর্থাৎ মানুষ ছাড়া সমাজ গড়ে ওঠা সম্ভব নয়। এই জন্য সমাজ একটি মানব সংগঠন এবং বৃহৎ, অর্থাৎ 2-1 মানুষ নিয়ে সমাজ গড়ে উঠতে না, 2-এর অধিক মানুষ থাকতে হবে। 3 নম্বর, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজ গঠিত। অর্থাৎ পারস্পরিক সাহায্য সহযোগিতার মনোভাব যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সমাজ গড়ে ওঠা সম্ভব নয়।
বিদ্যমান। অর্থাৎ সমাজের মধ্যে সমাজের মানুষ বসবাস করে, তাদের মধ্যে মিল ও অমিল, দ্বন্দ্ব, সংঘাত উভয়ই বিদ্যমান। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজে বিভিন্ন স্তরভেদ থাকে। অর্থাৎ সমাজ বিভিন্ন স্তরে স্তরে বিন্যস্ত বা সাজানো, বিভিন্ন শ্রেণীতে সাজানো, এই জন্য সমাজকে বলা হচ্ছে সমাজে বিভিন্ন স্তরভেদ থাকে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিকে বাদ দিয়ে সমাজ বা সমাজকে বাদ দিয়ে ব্যক্তিকে কল্পনা করা যায় না। অর্থাৎ সমাজ গঠন করতে গেলে অবশ্যই ব্যক্তি বা মানব জাতির বা মানুষের প্রয়োজন। 8 নম্বর পয়েন্ট সমাজের সদস্যবৃন্দ পরস্পর নির্ভরশীল। একে অপরের উপরে, একজন মানুষ আরেকজন মানুষের উপরে পরস্পর নির্ভরশীল। কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়, প্রতিটা কাজের জন্য মানুষকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। 9 নম্বর পয়েন্ট সমাজ হলো একটি সাধারণ জীবনযাত্রা প্রণালী। 10 নম্বর পয়েন্ট, আমি 10টা পয়েন্ট উল্লেখ করেছি। সমাজ মানুষের সামাজিক সম্পর্কের জটিল জালস্বরূপ। অর্থাৎ সমাজ মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের সম্পর্ক, সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, সেই সামাজিক সম্পর্কে জটিল জাল বলা হয়। এরপর শিক্ষার্থী, আমি তোমাদের সমাজের কার্যাবলী নিয়ে আলোচনা করব। সমাজ কি কি কাজ করে সেগুলো নিয়ে আমি এখানে পয়েন্ট আকারে উল্লেখ করেছি। সমাজ নিচের কার্যাবলী সম্পাদন করে। কার্যাবলী বলতে এখানে কাজের কথা বলা হয়েছে। সমাজ কি কি কাজ সম্পাদন করে। প্রথম পয়েন্ট হচ্ছে সমাজস্থ সদস্যদের মধ্যে সামাজিক ও মানবিক সম্পর্ক সৃষ্টি করা। অর্থাৎ সমাজের মানুষদের মধ্যে সামাজিক ও মানবিক সম্পর্ক গড়ে উঠবে, এই সম্পর্ক সমাজ সৃষ্টি করবে। 2 নম্বর পয়েন্ট পারস্পরিক ভাবের আদান প্রদান করা। অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের সাথে ভাব বিনিময়, কথা বিনিময়, সামাজিক সম্পর্ক সৃষ্টি করবে, এই বিষয়টা সমাজ দেখে। সমাজ 3 নম্বর পয়েন্ট হচ্ছে দক্ষতার মাধ্যমে এর সদস্য সংখ্যা বৃদ্ধি করা। অর্থাৎ সমাজের সদস্য সংখ্যা বৃদ্ধি যেন হয়, সেই ক্ষেত্রে সহযোগিতা করে সমাজ। বিভিন্ন সমাজের সদস্যরা যাতে দক্ষতার মাধ্যমে দক্ষ হয়ে সমাজে বসবাস করতে পারে, এই বিষয়টাও সমাজ লক্ষ্য রাখে। 4 নম্বর পয়েন্ট ব্যক্তির সামাজিকীকরণ এবং উন্নতি বিধান করা। অর্থাৎ সামাজিকীকরণ বলতে এখানে প্রতিটা মানুষ বা একজন ব্যক্তি মানুষ কিভাবে সমাজের উপযোগী হয়ে ওঠে, তাকেই সামাজিকীকরণ বলা হয়। একজন শিশু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে কিভাবে সামাজিক হয়ে গড়ে উঠবে, এই বিষয়টা সমাজ দেখে এবং উন্নতি বিধান করা, ব্যক্তির উন্নতি বিধান করাও সমাজের কাজ। 5 নম্বর পয়েন্ট সদস্যদের নিরাপত্তা বিধান করা। অর্থাৎ সমাজে যে মানুষরা বসবাস করবে তাদের নিরাপত্তা দেয়া সমাজের কাজ। 6 নম্বর পয়েন্ট সমাজের সদস্যদের ধর্ম বিষয়ে নজর রাখা। সমাজের প্রতিটা মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, এই বিষয়ে সমাজ সহায়তা করে। 7 নম্বর পয়েন্ট বিনোদনের ব্যবস্থা করা। সমাজের সদস্যদের জন্য শিশু পার্ক, খেলার মাঠ ইত্যাদি বিনোদনের ব্যবস্থা সমাজ করে থাকে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষের জৈবিক, ধর্মীয়, সামাজিক, নৈতিক সহ সব রকম বৈধ চাহিদা পূরণে সহায়তা করা। অর্থাৎ মানুষের যেসব চাহিদা রয়েছে, জৈবিক চাহিদা, ধর্মীয় চাহিদা, সামাজিক চাহিদা, নৈতিক চাহিদা, এইসব সব বৈধ চাহিদাগুলো সমাজ পূরণ করে। 9 নম্বর পয়েন্ট সমাজ ব্যক্তির মধ্যে আদর্শ ও মূল্যবোধ জাগ্রত করে। প্রতিটা মানুষের মধ্যে কিছু নীতি, আদর্শ, মূল্যবোধ থাকে। এই মূল্যবোধ, আদর্শ জাগ্রত করার ক্ষেত্রে, গড়ে ওঠার ক্ষেত্রে সমাজ সহায়তা করে।
10 নম্বর পয়েন্ট, সমাজ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করে। অর্থাৎ সমাজ যেহেতু পরিবর্তনশীল, সেহেতু সময়ের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গিও পরিবর্তনে সমাজ সহায়তা করে। সবশেষে আমরা এভাবে বলতে পারি, এক কথায় সমগ্র মানব জাতির কল্যাণ নিশ্চিত করা সমাজের অন্যতম কাজ। তোমরা সবাই লক্ষ্য করো, সমাজ আমি এখানে 10টা পয়েন্ট উল্লেখ করেছি, তোমরা আরো বেশি করে দিতে পারো। তো তোমরা এই পয়েন্টগুলো লক্ষ্য করো। এরপর ছাত্রছাত্রী আমি যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজ বিবর্তনের বা বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ সমাজ কিভাবে বিবর্তন লাভ করলো, আদিম সমাজ থেকে বর্তমান যুগ পর্যন্ত সমাজ বিবর্তিত হতে হতে কোন পর্যায়ে এসে পৌঁছেছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা এভাবেও আসে, অথবা সমাজ বিবর্তনের ধারা কয়টি ও কি কি ব্যাখ্যা করো। এখানে উত্তর আমি এভাবে লিখেছি, সমাজ বিজ্ঞানীগণ সমাজ বিবর্তনের ধারাকে 4 ভাগে ভাগ করেছেন। তোমরা খেয়াল করো, সমাজ বিবর্তনের ধারা অর্থাৎ আদিম সমাজ থেকে বর্তমান যুগ পর্যন্ত সমাজ বিবর্তনের ধারাকে সমাজ বিজ্ঞানীগণ 4 ভাগে ভাগ করেছেন। প্রথমে হচ্ছে আদিম সমাজ, 2 নম্বরে পশুপালন সমাজ, 3 নম্বরে কৃষি সমাজ এবং সবশেষে শিল্প সমাজ। এই সমাজগুলো সম্পর্কে এখন সংক্ষেপে আলোচনা করব, তোমরা সবাই খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি আদিম সমাজ সম্পর্কে আলোচনা করব। আদিম সমাজ, দেখো, যে সমাজে সভ্যতার আলো পৌঁছায়নি এবং যে সমাজের লোকেরা লিখতে ও পড়তে জানতো না, সেই সমাজকে আদিম সমাজ বলা হয়। অর্থাৎ যে সমাজে সভ্যতার আলো ছিল না এবং যে সমাজের মানুষরা তখন লিখতে পড়তে জানতো না, পড়াশোনা জানতো না, সেই সমাজকে আদিম সমাজ বলা হয়। আদিম সমাজের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত সহজ সরল ও নিম্নমানের। তখন মানুষ খাদ্য উৎপাদন করতে পারত না, এই অর্থনীতিকে খাদ্য সংগ্রহ অর্থনীতি বলা হয়। অর্থাৎ তখন মানুষ বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত, পশু পাখি শিকার করে কাঁচা ভক্ষণ করত। তো তখন তারা কিভাবে কৃষিকাজ করে ফসল উৎপাদন করতে হয়, পশুপালন করে পশু উৎপাদন করতে হয়, এটা জানতো না। এই জন্য আদিম সমাজের অর্থনীতিকে বলা হয় খাদ্য সংগ্রহ অর্থনীতি। অর্থাৎ তখন মানুষ খাদ্য সংগ্রহ করে বা ফলমূল সংগ্রহ করে আহার করত, জীবিকা নির্বাহ করত। এই সমাজে সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা ছিল না, ছিল সামাজিক মালিকানা। অর্থাৎ বনের গাছপালা ফলমূলের উপর সবার অধিকার ছিল, সবাই সমানভাবে ভোগ করত। কারো বনের বন জঙ্গল বা বনের গাছপালা কারো ব্যক্তিগত মালিকানায় ছিল না, সবাই ভোগ করত। তারা আত্মরক্ষা ও পশু পাখি শিকারের জন্য বিভিন্ন রকম হাতিয়ার ব্যবহার করত। তারা নিজেদের নিরাপত্তার জন্য এবং পশু পাখি শিকারের সুবিধার জন্য বিভিন্ন রকম হাতিয়ার ব্যবহার করত। তাদের প্রথম হাতিয়ার হলো গাছের ডালপালা ও অমসৃণ পাথরের টুকরা। অর্থাৎ গাছের ডালপালা, পাথর এবং পাথরের টুকরা দিয়ে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। প্রিয় শিক্ষার্থী, এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে পশুপালন সমাজ। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 3000 অব্দে মিশর, মেসোপটেমিয়া এবং উত্তর পশ্চিম ভারতে বনের পশুকে পোষ মানিয়ে পশুপালন শুরু করে। অর্থাৎ মিশর, মেসোপটেমিয়া এবং উত্তর পশ্চিম ভারতে সর্বপ্রথম বনের পশুকে পোষ মানিয়ে পশুপালন সমাজের সূচনা হয়। তারা পশুর মাংস এবং দুধ খাদ্য হিসাবে ব্যবহার করত এবং হাড়কে
যার কারণে এই পশুপালন সমাজে এসে মানুষ খাদ্য সংগ্রহ অর্থনীতির পর্যায় থেকে আস্তে আস্তে খাদ্য উৎপাদন অর্থনীতিতে এসে পৌঁছায়। এরপর শিক্ষার্থীর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কৃষি ভিত্তিক সমাজ। অনেকের মতে যাযাবর পশুপালকরা তৃণভূমিতে অবস্থান করে ক্রমান্বয়ে কৃষি পদ্ধতি আবিষ্কার করে, অর্থাৎ পশুপালন সমাজে মানুষ অনেকটা যাযাবর জীবনযাপন করত, কারণ পশু পাখি তারা তৃণভূমির জন্য বা ঘাস লতা পাতার জন্য পশু পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করত। তো এই যাযাবর পশুপালকরা তৃণভূমিতে অবস্থান করে যেখানে অবস্থান করত সেখানে কৃষি কাজ সূচনা করেছিল বলে ধারণা করা হয়। কারণ পশুপালন ভূমি থেকে শাকসবজি এবং ফলমূল সংগ্রহ করা সহজতর ছিল, অর্থাৎ পশুপালনের জন্য যেহেতু তৃণভূমিতে বা জমিতে অবস্থান করতে হতো, সেহেতু সেই জমিতে তারা শাকসবজি এবং রোপণ করা তাদের জন্য সহজ ছিল। অনেক বিজ্ঞানী বলেন লাঙলের আবিষ্কার হওয়ার সাথে সাথে কৃষিভিত্তিক সমাজের সূচনা হয়েছিল, অর্থাৎ যখন লাঙলের আবিষ্কার হয় তখন কৃষি সমাজ বা কৃষি কাজের সূচনা হয়েছিল বলে অনেক বিজ্ঞানী ধারণা করে। এরপর শিক্ষার্থী সমাজ বিবর্তনের বা বিকাশের সর্বশেষ পর্যায় বা সর্বশেষ সমাজ হচ্ছে শিল্প সমাজ। কৃষি যুগের শেষ দিকে এবং শিল্প যুগে মানুষ শিল্প কারখানা গড়ে তোলে। এই সময় শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটে, অর্থাৎ শিল্প সমাজ বলতে আমরা বর্তমানে আধুনিক সমাজকে বলতে পারি। যে আদিম সমাজ বিবর্তিত হতে হতে এখন বর্তমানে আমরা শিল্প সমাজে এসে পৌঁছেছি। এই সময় শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটে, অর্থাৎ বর্তমান আধুনিক যুগে বা আধুনিক সমাজে আমরা শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ লক্ষ্য করি। বিদ্যুতের ব্যবহারে শিল্প কারখানায় উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়, ফলে সমাজের সৃষ্টি হয় বিভিন্ন ধরনের শ্রেণী এবং শ্রেণী বৈষম্য। অর্থাৎ শিল্প সমাজে এসে যখন বিদ্যুতের আবিষ্কার হয় তখন বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে এবং উৎপাদন বহুগুণে বেড়ে যায়, ফলে সমাজে বিভিন্ন ধরনের শ্রেণী, অর্থাৎ উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী, বিভিন্ন পেশাদার শ্রেণী সৃষ্টি হয় এবং পাশাপাশি বিভিন্ন শ্রেণীর মধ্যে শ্রেণী বৈষম্য লক্ষ্য করা যায়। তো শিক্ষার্থী, আমি এই অধ্যায়ে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, তোমরা সবাই ভালোভাবে শেখার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। আর আমার লেকচারগুলো তোমরা খাতায় লিখে নোট করে লিখে পড়তে পারো, মুখস্থ করতে পারো। তো আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের সবাই সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।